যারা জয়েন হচ্ছে তারা কাইন্ডলি একটু ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা দেখো, আমরা আজকে অ্যালকাইন থেকে শুরু করবো। প্রথমে আমরা হচ্ছে অ্যালকাইনের প্রস্তুতি পড়বো, এরপর অ্যালকাইন থেকে যা যা এমসিকিউ আছে সেগুলো সেগুলো সলভ করবো। তো আগে প্রস্তুতি বিষয়টাকে ক্লিয়ার করে নিই। দেখো এখানে আমরা প্রস্তুতি জাস্ট একটা করবো, বেশি করবো না। দেখো কিভাবে প্রস্তুত করা যায়। আমরা যদি এখানে হয়তো কক্ষ তাপমাত্রার কথার নাম শুনি, তাই না? কক্ষ তাপমাত্রা, কক্ষ তাপমাত্রা এটা সবাই জানি যে আমরা 25°C, ঠিক আছে? এই সময় মাথায় রাখবা, এটা এমসিকিউতেও মাঝে মাঝে আসে যে কক্ষ তাপমাত্রা বলতে কি বোঝায় আসলে, বা কত ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে মাথায় রাখবা 25°C, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা অ্যালকাইন প্রস্তুত কিভাবে করব? আমরা প্রথমে নেব হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড এর নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইডকে যদি আমরা পানিতে মিশ্রিত করি বা পানিতে ঢালি বা পানি যোগ করি, যে কথা বলো না কেন, আর সেখানে যদি আমরা তাপমাত্রা রাখি 40°C, 40°C, ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে যাবো? এখানে অ্যালকাইন পেয়ে যাবো, ঠিক আছে? আর এখানে দেখো কার্বন সংখ্যা যতগুলো আছে, কার্বন সংখ্যা যতগুলো আছে সেই সংখ্যক বিশিষ্ট অ্যালকাইন উৎপন্ন হবে, ঠিক আছে? মানে কার্বন সংখ্যা বাড়বেও না, কমবেও না, ঠিক আছে? আর একটা কথা কিন্তু বারবার বলে থাকি যে কার্বন সংখ্যা কোথায় বাড়ে কমে। প্রথমে অ্যালকেনের ক্ষেত্রে আমরা যে বিক্রিয়াগুলো পড়ছি, অ্যালকেনের ক্ষেত্রে যে বিক্রিয়াগুলো পড়ছি, যারা ক্লাসটা দেখো না তারা দেখে নিতে পারো, এই পেজের নিচের দিকে দেওয়া আছে। তো সেখানে খুবই ইম্পর্টেন্ট উল্টোজ বিক্রিয়া, উল্টোজ বিক্রিয়া এবং প্রথমে কি ওই সোডা লাইম সহযোগে আমরা কি করছি, বিক্রিয়াগুলো করছি না? তো সেই দুইটা বিক্রিয়া অনেক ইম্পর্টেন্ট, সেখানে কার্বন সংখ্যা বাড়ে কমে। বাট আর অন্য কোনো বিক্রিয়ায় কার্বন সংখ্যা বাড়েও না, কমেও না, যা আছে সেম থাকে। যেহেতু এখানে কার্বন সংখ্যা দুইটা আছে, সো এই দুই কার্বন বিশিষ্ট কি উৎপন্ন হবে? এখানে অ্যালকাইন উৎপন্ন হবে। তো আমরা কি করতে পারি এখানে দেখো, অ্যালকাইন HC, আর সবসময় এই যে বন্ড যে দিবা এখানে তোমরা, বন্ধন যে দিবা, বন্ধনের পাশে সবসময় কার্বনটা দিবা, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হয় আর কি বেশি। তুমি যদি সিটা আগে দাও, এইচটা পরে দাও, তাও কোনো সমস্যা নেই, হবে। আচ্ছা দেখো, তাহলে আমরা কি পেয়ে গেলাম? এখানে অ্যালকাইন পেয়ে গেলাম, ঠিক আছে? অ্যালকাইন, ঠিক আছে? এটা মূলত এর নামটা কি দেখো, কার্বন সংখ্যা একটা একটা দুইটা, তাহলে কি ইথাইন। আমরা কি পেয়ে গেলাম? এটা ইথাইন পেয়ে গেলাম, ঠিক আছে? আর তুমি এখানে আরো উৎপাদ হিসেবে লিখতে পারো পানি উৎপন্ন হবে। সরি, এখানে যে ক্যালসিয়ামটা আছে এবং এখানে একটা কি যে হাইড্রোক্সিল মূলকটা আছে, সেটা মিলিত হয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছো বিষয়টা। তাহলে আমরা এখানে অ্যালকাইন প্রস্তুতি বললাম। অ্যালকাইন কিভাবে প্রস্তুত করা হয়? যে ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড এখান থেকে কিন্তু এমসিকিউতে প্রশ্ন আসে, এখান থেকে কি এমসিকিউতে অনেক প্রশ্ন আসে। সো ক্যালসিয়াম কার্বাইডকে যদি আমরা জল দ্রবণে রাখি বা হচ্ছে পানি দ্বারা যুক্ত করি, তাহলে সেখানে অ্যালকাইন উৎপন্ন হবে বা ইথাইন উৎপন্ন হবে, ঠিক আছে? তো আশা করি তোমাদের অ্যালকাইন প্রস্তুতিটা এটা ক্লিয়ার, ঠিক আছে? একদম ইজি। আর এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ, এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা, বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা, ঠিক আছে? এবং কি তোমার এইচএসসি-তেও এটা আসে এমসিকিউ হিসেবে, ঠিক আছে? ইভেন সিকিউতেও আসে অ্যালকাইন প্রস্তুতি, ঠিক আছে? সো আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়বো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমাদের ক্লিয়ার। এরপর আমরা কি করবো দেখো, এরপর অ্যালকাইনের কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে, ঠিক আছে, যেগুলো কি খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া, সেই বিক্রিয়া সম্বন্ধে আমরা এখন আলোচনা করবো, ঠিক আছে? দেখো, আমরা এই অ্যালকাইনের সাথে যদি পানি যোগ করি বা হাইড্রেশন বিক্রিয়া, আমরা কি করবো এখন? হাইড্রেশন বিক্রিয়া করবো, হাইড্রেশন বিক্রিয়া, ঠিক আছে? এখন এখানে তোমাদের প্রশ্ন থাকতে ভাইয়া যে হাইড্রেশন মানে কি? দেখো, আমরা কিন্তু ডিহাইড্রেশন বিক্রিয়াগুলো পড়ছি, ডিহাইড্রেশন বিক্রিয়া পড়ছি। সেটা কি ছিল? সেখান থেকে আমরা অ্যালকিন উৎপন্ন করছি। কি উৎপন্ন করছি? অ্যালকিন, ঠিক আছে? ডিহাইড্রেশন মানে পানি হ্রাস করা, আর হাইড্রেশন মানে হচ্ছে পানি যোগ করা, ঠিক আছে? পানি যোগ করা, যে বিক্রিয়া পানি যোগ করা হয় সেই বিক্রিয়া হচ্ছে হাইড্রেশন বিক্রিয়া। এখন আমরা হাইড্রেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকাইনের কিছু বিক্রিয়া করবো। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে ইথাইন নেই, ইথাইনটা ভেঙে লিখে তোমাদের বোঝার সুবিধার্থে, যাতে তোমরা বুঝতে পারো যে বিক্রিয়াটা আসলে কিভাবে ঘটে, ঠিক আছে? এখানে ট্রিপল বন্ড নিলাম, এরপর হচ্ছে সি, এবার এইচ, ইথাইন নিলাম, ঠিক আছে? এখন এই ইথাইনের সাথে যদি আমরা, ইথাইনের সাথে যদি আমরা পানি যুক্ত করি, ঠিক আছে? ইথাইনের সাথে যদি পানি যুক্ত করি, তাহলে এখানে কি উৎপন্ন হবে? তোমার এখানে দেখো, প্রথমে এখানে তোমার অ্যালকোহল উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? অ্যালকোহল, এটা মাথায় রাখবা।
যদি আমরা অ্যালকাইনের সাথে পানি যুক্ত করি এবং প্রভাবক হিসেবে ধরো নিরোধক পদার্থটা দিলাম সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডকে কিন্তু নিরোধক পদার্থ বলা হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবা। আর এখানে মার্কিউরিক সালফেট দিলাম HgSO4। ঠিক আছে, আচ্ছা ওকে ডান। এবার তাপমাত্রাটা মাথায় রাখবা। মেইন কথা হচ্ছে ইথানের সাথে যদি আমরা হাইড্রেশন মানে পানি যোগ করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে অ্যালকোহল পাবো। এবং আরো কিছু এই তাপমাত্রা হালকা একটু বৃদ্ধি করলে বা অল্প কিছুক্ষণ রেখে দিলে এই অ্যালকোহলটা আবার কিসে পরিণত হবে? অ্যালকোহলটা ইথানল মানে অ্যালডিহাইডে পরিণত হবে। অ্যালডিহাইডে পরিণত হবে, অ্যালডিহাইড। ঠিক আছে, অ্যালডিহাইডে পরিণত হবে। এখন এই অ্যালকোহলটা আসলে কি, দেখো আমি যদি এখানে বিক্রিয়া সহকারে লিখে দিই তাহলে কেমন হবে এটা বিক্রিয়াটা? H2C, আমি বলছি যে কার্বন সংখ্যা হ্রাস হবে না, বৃদ্ধি হবে না। ঠিক আছে, তাহলে H2C CH আমরা লিখতে পারি এখানে OH। ঠিক আছে, তাহলে কি দেখো 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, এখানে কিন্তু 2 কার্বন ছিল। ঠিক আছে, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কি হবে না, কার্বনটা বৃদ্ধি হবে না, হ্রাসও হবে না। কার্বন সংখ্যা যা আসে ওই কার্বন সংখ্যক বিশিষ্ট অ্যালকোহল উৎপন্ন হবে। এবং আরো কিছুক্ষণ রেখে দিলে এখান থেকে উৎপন্ন হবে বলছি অ্যালডিহাইড উৎপন্ন হবে। তাহলে অ্যালডিহাইডের সংকেতটা কি হয়? অ্যালডিহাইডটা হচ্ছে H3C, আমি জাস্ট ভেঙে লিখছি একদম। ঠিক আছে, তোমার গাঠনিক সংকেত যাবে লিখি আর কি। হ্যাঁ, সি আর এই কার্বন আর অক্সিজেন অবশ্যই ধরতে গেলে 2টা হাত লাগে। ঠিক আছে, এক হাতে ধরা যায় না অক্সিজেনকে। ঠিক আছে, মোট কথা হচ্ছে অক্সিজেন জন্য 2। আচ্ছা, এরপর হচ্ছে এখানে কি হাইড্রোজেন, এই যে হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে কি বললাম, আবার রিপিট করতেছি আমি। দেখো এটা মূলত হচ্ছে একটা হাইড্রেশন বিক্রিয়া, অ্যালকাইনের হাইড্রেশন বিক্রিয়া, অনেক গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। এই সবাই নোট করে খাতা নিয়ে বসো সবাই। তো এই বিক্রিয়ায় লিখতে থাকো যে অ্যালকাইনের সাথে যদি আমরা হাইড্রেশন করি অর্থাৎ পানি যুক্ত করি এবং প্রভাবক হিসেবে সালফিউরিক অ্যাসিড এবং মার্কিউরিক সালফেট এবং সাথে 60°C তাপমাত্রা দেই তাহলে আমরা এখানে অ্যালকোহল পাবো। ঠিক আছে, এবং আরো কিছুক্ষণ রেখে দিলে মানে পুনর্বিন্যাস, যেটাকে বলা হয় কি পুনর্বিন্যাস করলে আবার কি হবে? অ্যালডিহাইড উৎপন্ন হবে। ঠিক আছে, অ্যালকোহল থেকে তারপর কি উৎপন্ন হবে? অ্যালডিহাইড। মূলত এটা আরেকভাবে তৈরি করা যায়, কিন্তু আমরা জানি যে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তারপর কিটোন, এগুলো মূলত একটাকে জারিত করলে আরেকটা উৎপন্ন হয়। যদি আমি অ্যালকোহলকে জারিত করি তাহলে অ্যালডিহাইড পাবো, মানে মৃদু বিজড় পদার্থ দ্বারা। ঠিক আছে, আবার কিটোন পাবো। যাই হোক, ওইসব বিষয়ে আমরা আরো আলোচনা করবো। এখন অ্যালকাইনের বিক্রিয়াগুলো জাস্ট দেখো একটু। তাহলে এটা অনেক গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এটা খাতায় লিখে রাখো সবাই, এটা পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, আবার দেখো আরেকটা বিক্রিয়া লিখতে পারি এখানে। যদি আমরা কিটোইনল, ঠিক আছে, এটাকে বলা হয় কিটোইনল আইসোমারিজম। এটা কি হয় ভাই? 1 নম্বর বিক্রিয়া তাহলে আমরা লিখছি। এবার 2 নম্বর বিক্রিয়াটা, এই দুটো বিক্রিয়া শিখলে আশা করি হয়ে যাবে। এখান থেকে তোমার এইচএসসি প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, ধরো আমি একটা যৌগ লিখতেছি এখানে CH3 ট্রিপল বন্ড মানে অ্যালকাইন লিখতেছি আর কি, CH। তাহলে দেখো এটা কি 1 2 3, দ্যাট মিনস এটা কি মিথেন প্রোপেন মানে প্রোপাইন। এই প্রোপাইনের সাথে যদি আমরা কিন্তু আগে ইথাইনের সাথে পানি যুক্ত করছি, এখন প্রোপাইনের সাথে যদি আমরা পানি যুক্ত করি তাহলে কি উৎপন্ন হবে? দেখো যদি পানি যুক্ত করি সেম প্রভাবকটা কি ছিল ভাই? প্রভাবকটা ছিল মার্কিউরিক সালফেট এবং সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, যদি যুক্ত করি তাহলে এখানে কি উৎপন্ন হবে? প্রথমে অ্যালকোহল, তারপর কিন্তু ইথানল তোমার হচ্ছে অ্যালকোহল উৎপন্ন হয়েছিল প্লাস অ্যালডিহাইড উৎপন্ন হয়েছিল। কিন্তু এখানে তুমি যদি কি করো প্রোপাইন নাও তাহলে এখান থেকে উৎপন্ন হয়ে যাবে কিটোন। ঠিক আছে, মানে ক্রমান্বয়ে এটা উপরের দিকে যাবে আর কি, অ্যালকোহল অ্যালডিহাইড কিটোন এই হিসেবে। ঠিক আছে, তাহলে প্রথমে কি অ্যালকোহল উৎপন্ন হবে CH3 তারপর C কার্বন, এই যে অ্যালকোহল হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে কিন্তু কার্বন সংখ্যা চেঞ্জ হয়নি। ঠিক আছে, এরপর দেখো এটা কিন্তু অ্যালকোহল, আবার এখান থেকে কি হয়ে যাবে? অ্যালডিহাইড না হয়ে সরাসরি কি হয়ে যাবে? পুনর্বিন্যাস বিক্রিয়ায় এখানে হয়ে যাবে তোমার কিটোন হয়ে যাবে। দেখো যদি এখানে আমরা মার্কিউরিক সালফেট দিছি, ঠিক আছে, যদি এখানে সালফিউরিক অ্যাসিড দিতাম তাহলে কিন্তু অ্যালডিহাইড উৎপন্ন হইতো। বাট তুমি যদি এখানে সালফিউরিক অ্যাসিডটা না দাও তাহলে ডাইরেক্টলি কি হয়ে যাবে? একদম ডাইরেক্টলি কিটোন হয়ে যাবে। ঠিক আছে, এখন আর এখানে অ্যালডিহাইড হবে না, একদম কি হয়ে যাবে? কিটোন হয়ে যাবে, কিটোন। আর আমরা জানি কি এটা কিটোনের সংকেত CO, এটা কিন্তু কিটোনের সংকেত। ঠিক আছে, আর এটা হচ্ছে অ্যালডিহাইড, সরি এটা হচ্ছে অ্যালকোহল। ঠিক আছে, আচ্ছা তো আশা করি তোমাদের হচ্ছে অ্যালকাইন প্রস্তুতি এবং অ্যালকাইনের কিছু বিক্রিয়া যা লেখালাম, মাত্র 2টি লেখালাম আর কি, আশা করি এটা তোমাদের ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো আমরা কিছু পার্থক্য নিয়ে আলোচনা করবো। আমরা যে এতদিন বিগত ক্লাসগুলোতে অ্যালকেন পড়াইছি, তারপর হচ্ছে তোমার অ্যালকিন পড়ছি, এরপর হচ্ছে অ্যালকাইন পড়ছি, এদের মধ্যে এখন কমন একটা পার্থক্য দেখবো। ঠিক আছে, দেখো ফার্স্ট অফ অল আমরা বলতে পারি এখানে নর্মালি যদি আমরা কি দেই, এখানে ব্রোমিন দ্রবণ দেই, ঠিক আছে, যদি
ব্রোমিন দ্রবণটা ইউজ করি তাহলে কিন্তু অ্যালকেনে কি হবে না, কোনো পরিবর্তন হবে না, মানে নো চেঞ্জ। ঠিক আছে, কিছু বিক্রিয়া দেখো। 1 নাম্বার বলতেছি আমরা কি, যদি ব্রোমিন দ্রবণ, আমরা কিন্তু অসম্পৃক্ত একটা পরীক্ষা করছিলাম, তোমরা হচ্ছে যারা ক্লাসটা করো নাই তারা একটু দেখে আসতে পারো, নিচের দিকে আর কি আমাদের পেজে আছে। হ্যাঁ, তো সেই অসম্পৃক্ত পরীক্ষা কিন্তু আমরা ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা করছিলাম। কিভাবে করছিলাম আমি একটু রিপিট করতেছি। এই ব্রোমিন দ্রবণে যদি কি বর্ণ বিনষ্ট হয়ে যায়, দ্রবণের বর্ণটা বিনষ্ট হয়ে যায়, ধরো এটা বেগুনি বর্ণ আছে, তো হচ্ছে ব্রোমিন দ্রবণে ওই যোগযোগটা অ্যাড করার পর কি হয়ে গেছে, একদম উধাও হয়ে গেছে সেই বেগুন বর্ণটা, তাহলে সেখানে বুঝতে হবে যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে। ঠিক আছে, তার মানে সেখানে কোনো অ্যালকেন নাই। আর যদি বর্ণ চেঞ্জ না হয় তাহলে অ্যালকেন থাকবে। তাহলে 1 নাম্বার আমরা পার্থক্য লিখতে পারি কি, ব্রোমিন দ্রবণে অ্যালকেন কি হয় না, অ্যালকেন কোনো চেঞ্জ হয় না, কোনো চেঞ্জ দেখায় না। ঠিক আছে, আচ্ছা। আর অ্যালকিন তাহলে কি হয়, যেহেতু অসম্পৃক্ত মানে হচ্ছে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড। অসম্পৃক্ত মানে কি, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড, এটা মাথায় রাখবা। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এখানে বর্ণ বিনষ্ট হয়, বর্ণ নষ্ট হয়। ঠিক আছে, আবার অ্যালকাইনের ক্ষেত্রে কি হয়, অ্যালকাইনের ক্ষেত্রেও সেম, বর্ণ বিনষ্ট হয়, বর্ণ বিনষ্ট হয়। ঠিক আছে, এগুলো সিকিউ তো তোমার আসতে পারে, এগুলো সবাই নোট করতে। এরপর হচ্ছে দেখো, যদি আমরা অ্যামোনিয়া যুক্ত দ্রবণ, ধর হচ্ছে কি যুক্ত করি, অ্যামোনিয়া যুক্ত যদি সিলভার নাইট্রেট দ্রবণ যুক্ত করি, সিলভার নাইট্রেট দ্রবণ যদি কি করি আমরা দেই, তাহলে এই অ্যালকেনটা কোনো বিক্রিয়া করবে না, নো রিয়াকশন, মানে অ্যালকেনটা সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করবে না। ঠিক আছে, কিন্তু এই যে অ্যালকেনও কিন্তু কি হবে না, তোমার অ্যালকেনও বিক্রিয়া করবে না, এটা নো রিয়াকশন, সেম নো রিয়াকশন। ঠিক আছে, আবার এই যে অ্যালকাইনটা কি করবে, এটা শুধু বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে সাদা দক্ষেপ ফেলবে আর কি, সাদা দক্ষেপ দেবে। ঠিক আছে, এটা হচ্ছে সাদা দক্ষেপ দেবে। আচ্ছা, তাহলে এই দুইটা পার্থক্য তোমার মাথা রাখো, এগুলো এমসিকিউ আসে যে অ্যালকেনের সাথে যদি আমরা এই ব্রোমিন দ্রবণ যুক্ত করি তাহলে কোনো বর্ণ পরিবর্তন হবে না, অ্যালকিনে পরিবর্তন হবে এবং অ্যালকানে পরিণত হবে সেম। আবার যদি অ্যামোনিয়া যুক্ত দ্রবণ যুক্ত করি সিলভার নাইট্রেট, তাহলে অ্যালকেনে কোনো বিক্রিয়া দেবে না, অ্যালকিনও বিক্রিয়া দেবে না, বাট অ্যালকাইনটা বিক্রিয়া দেবে এবং বিক্রিয়া দেবে বুঝবো কিভাবে আমরা, সাদা দক্ষেপ পড়বে নিচে, পদক্ষেপ মানে কি তলানি হিসেবে জমা থাকবে আর কি নিচে। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার। এরপর দেখো, এরপর আমরা কিছু এমসিকিউ পড়বো যেগুলো তোমার হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি এবং মেডিকেল আর্টসে আর কি। দেখো, আমরা যে টপিকগুলো পড়লাম এই টপিকে আলোকে, তো প্রথম প্রশ্নটা দেখো সবাই, আর্দ্র বাতাসের সংস্পর্শে, দেখো, আচ্ছা এখন দেখো, আর্দ্র বাতাসের সংস্পর্শে ক্যালসিয়াম কার্বাইড, দেখো আমরা কিন্তু বিক্রিয়াটা একটু আগে সলভ করছি। ক্যালসিয়াম কার্বাইডের সংকেতটা কি ছিল, ক্যালসিয়াম কার্বাইড, এটা কিন্তু সংকেত ছিল। ঠিক আছে, CaC2। এখন ক্যালসিয়াম কার্বাইড আর্দ্র বাতাস, দেখো আর্দ্র কথাটা কিন্তু অনেকে আবার তোমরা বুঝবা না, আর্দ্র মানে হচ্ছে ভেজা। ঠিক আছে, আর্দ্র মানে কি, আর্দ্র মানে হচ্ছে ভেজা, আর ভেজা মানে আমরা কি জানি, অবশ্যই পানি আছে সেখানে, মানে H2O আছে। আমরা কিন্তু একটু আগে একটা বিক্রিয়া করছি যে ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি পানি বিক্রিয়া করে তাহলে সেখানে ইথাইন উৎপন্ন হবে। ঠিক আছে, মানে অ্যালকাইন উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে ভাইয়া, অ্যালকাইন। একটু আগে কিন্তু আমরা বিক্রিয়াটা পড়ে আসছি, যারা হচ্ছে একটু পরে জয়েন করতেছে ক্লাসে তারা একটু উপরে ভিডিওটা মানে ভিডিওটা টেনে একটু দেখে নাও। তাহলে ক্যালসিয়াম কার্বাইড জাস্ট বিক্রিয়া এরকম, ক্যালসিয়াম কার্বাইড প্লাস কি পানি উৎপন্ন হবে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, দ্যাট মিনস HC ট্রিপল বন্ড CH। এটার নামটা কি ভাইয়া, ইথাইন। সো আমাদের আনসারটা হবে ইথাইন। দেখো, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19-20 সালে আসছিল। ঠিক আছে, এবং 20-21 এবং 20-21-এও মেবি এরকম একটা প্রশ্ন আসছিল, তোমরা একটু ঘাইটু দেখো। আচ্ছা, এরপর দেখো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। আচ্ছা, এখানে দেখো বলছে যে নিম্নের কোন নিরোধকের প্রভাবে 160, এখানে একটু মিসিং হয়েছে, 160 ডিগ্রি সেলসিয়াস হবে, এখানে 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথানল থেকে ইথিলিন, দেখো অনেকে আবার ইথিলিন কথাটা বুঝবা না, ইথিলিন মানে হচ্ছে কি অ্যালকিন, সবাই মাথায় রাখো, ইথিলিন মানে হচ্ছে কি ভাইয়া, অ্যালকিন। ঠিক আছে,
ঠিক আছে, তাহলে E3 মানে অ্যালকিন। তাহলে সবাই একটু আনসার দাও কমেন্ট বক্সে যে এটার আনসারটা কি হবে। এটা কিন্তু তোমার মেডিকেল আসছিল, যারা মেডিকেল এই যেখানে যারা মেডিকেল প্রিপারেশন নিবা, যারা মেডিকেল প্রিপারেশন নিবা, ঠিক আছে, বানিচ্ছ, তারা এটা আনসার দাও কমেন্ট বক্সে যে ভাই এটা হবে। ঠিক আছে, সবাই লিখতে থাকো কমেন্ট বক্সে। ঠিক আছে, দেখো তাহলে এটা আনসারটা হবে কি, যেহেতু নিরোধক পদার্থ বলছে, আমরা কিন্তু এইটা বিকে পড়ে আসছি বিগত ক্লাসগুলোতে। ঠিক আছে, ইথে যখন আমরা অ্যালকেন প্রস্তুতি করছি তখন কিন্তু এই বিক্রিয়া পড়ে আসছি। সো নিরোধক মানে কি, নিরোধক মানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। কি হবে তাহলে, সালফিউরিক অ্যাসিড। তাহলে এটা আমাদের আনসার। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো, এরপরের প্রশ্ন। আরেকটা কথা মাথায় রাখবা যে এখানে অ্যালকিন, আমি একটু সাদা পেজ নিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখো, আমরা অ্যালকিন জানি, ঠিক আছে, কিন্তু অ্যালকিনের আরেকটা নাম কিন্তু কি, অ্যালকিনের আরেকটা নাম কি, ইথিলিন। ঠিক আছে, এই দিকটাকে আমরা যেখানে দেখলাম, আর ওটা কই, এই যে ইথিলিন। ঠিক আছে, তার মানে অ্যালকিনের আরেকটা নাম হচ্ছে ইথিলিন, ইথিলিন, এসব মাথায় রাখবা। আবার অ্যালকাইন, যেটা অ্যালকাইন, ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাসিটিলিন। কি বলা হয় এটাকে, অ্যাসিটিলিন বলা হয়। ঠিক আছে, এগুলো মাথায় রাখবা। আচ্ছা এরপর দেখো, এরপরে প্রশ্নটা হচ্ছে ডি কার্বোক্সিলেশন। এটা কিন্তু আমরা অ্যালকিন প্রস্তুত করার সময় করছি, ডি কার্বোক্সিলেশন, ইভেন একটু আগে আলোচনা করছি। ঠিক আছে, ডি মানে হ্রাস, ডি মানে হ্রাস, ডি কার্বোক্সিলেশন মানে কার্বন ডাইঅক্সাইড হ্রাস। ঠিক আছে, বা কার্বন হ্রাস। বিক্রিয়ার প্রধান উৎপাদ কোনটি? তাহলে দেখো, ডি কার্বোক্সিলেশন বিক্রিয়া কি উৎপন্ন আমরা বলছিলাম। ঠিক আছে, এটা কিন্তু কি ডেন্টালে আসছিল। ডি কার্বোক্সিলেশন বিক্রিয়া কি উৎপন্ন হয়, অ্যালকেন উৎপন্ন হয়। ওই জন্য পড়ছি না সোডা লাইম সহযোগী, সোডা লাইমের সঙ্গে কি ছিল, একদম ফার্স্ট ক্লাসে পড়ছিলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড, এটাকে বলা হয় সোডা লাইম। এই সোডা লাইমের সাথে আমরা যখন কি একটা জৈব অ্যাসিডের লবণ নিয়ে বিক্রিয়া করি, সোডিয়াম লবণ নিয়ে বিক্রিয়া করি, তখন সেখানে অ্যালকেন উৎপন্ন হয়। ঠিক আছে, কি উৎপন্ন হয়, অ্যালকেন। সো আমাদের আনসারটা হবে অ্যালকেন। এটা কিন্তু ডেন্টাল আসছিল, সো এটা কিন্তু ডেন্টাল পরীক্ষা আসছিল। ঠিক আছে, ওকে ডান। তাহলে আমরা এখন পলিমার কোন বিক্রিয়া চলে যাবো। পলিমার কোন বিক্রিয়া কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউতে বিশেষ করে মেডিকেল এবং ইউনিভার্সিটি প্রশ্ন আসে, মানে ভর্তি পরীক্ষা এবং এইচএসসিতেও আসে। ঠিক আছে, সো পলিমার কোন বিক্রিয়াটাও কিন্তু ইম্পর্টেন্ট। শোনো, এখানে পলিমানিকে আমরা জানি, সব পলিমানি কিন্তু বহু, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, একটা 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 করে কি যখন অনেকগুলো জমা হবে তখন আমরা সেটা কি বলি, পলি বলি। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল নিই, ধরো অ্যালকিন, আমরা কি নেবো এখানে, অ্যালকিন নেব। ধরো CH2 ডাবল বন্ড CH2, এটা কি, এটা কিন্তু অ্যালকিন। যদি আমরা এই অ্যালকিনের সাথে এন সংখ্যক অণু যুক্ত করি, মানে অনেকগুলা অ্যালকিন নেই, ধরো এন সংখ্যক নিলাম আর কি, এবং আমাদের প্রয়োজন মতো এখানে প্রভাবক যোগ করলাম। প্রভাবক বলতে কি, ধরো এখানে অক্সিজেন নিলাম এবং হচ্ছে কিছু চাপ নিলাম, ধরো 1K থেকে 1000 থেকে 2000 ATM চাপ নিলাম। ঠিক আছে, এবং তাপমাত্রা হিসেবে 100 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপ নিলাম। তাহলে কি উৎপন্ন হবে, এন সংখ্যক, এখানে কি যুক্ত করছি, এন সংখ্যক যুক্ত আমরা ইথিন নিছি। এখন এই অনেকগুলা, এন মানে কি, এন মানটা অনেক কিছু হতে পারে, 10, 20, 30 বা হচ্ছে 1000 হতে পারে, তাই না। তো এখন এই ইথিন থেকে উৎপন্ন হবে পলি ইথিন উৎপন্ন হবে, অনেকগুলো ইথিন জমা হলে সেটাকে কি বলা হয়, পলি ইথিন। দ্যাট মিনস সেটাকে কিভাবে লিখতে হয়, H2C CH2 সংকেতটা, এবং তুমি এই পাশে একটা বন্ড দিবা, এই পাশে একটা বন্ড দিবা, এবং ব্র্যাকেট দিয়ে আটকে দিবা, থার্ড ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেট দিয়ে আটকে দিয়ে মাঝ বরাবর, এবং তুমি এখানে এন দিবে। ঠিক আছে, তাহলে এটার নাম হচ্ছে
পলিইথিন। পলিইথিন দেখো, ইথিন থেকে আমরা কি পেলাম? ইথিন থেকে পেলাম পলিথিন, মানে পলি যোগ ইথিন ইজিক্যাল টু পলিথিন। ঠিক আছে, পলি মানে বহু, অনেক সংখ্যক, অনেক অনুযুক্ত কি ইথিনকে আমরা পলিথিনে ক্রিয়েট করে ফেললাম। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছো। আর এখানে এন এ মানটা অনেক দিতে হবে, প্রায় ধরো হচ্ছে 600 থেকে হতে পারে এটা হচ্ছে 1000 1। ঠিক আছে, এমসিকিউ তো আসলে এটা দিয়ে দিও যে এন এ মানটা আসলে কত দিলে মোটামুটি আমরা একটা পলিথিন পাবো। সেটা হচ্ছে 600 থেকে 1000 সংখ্যক ইথিন। ঠিক আছে, আচ্ছা। এরপর এটাকে কিন্তু আরেকটা বিক্রিয়া বলা হয়, নামে আখ্যায়িত করা, সেটা হচ্ছে তোমার দ্রুত বিক্রিয়া, দ্রুত পলিমারকরণ, পলিমারকরণ। ঠিক আছে, আচ্ছা। তো আশা করি সবাই বুঝতে পারছো। আরেকটা কথা এখানে মনে রাখতে হবে যে এটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার সময় এগুলো থেকে রিটেন প্রশ্ন আসে। যেমন রুয়েটে একটা প্রশ্ন আসছিল, ঠিক আছে, রুয়েটে একটা প্রশ্ন আসছিল যে তোমার পলিথিন ব্যাগের পলিমার লিখতে বলছে, পলিথিন ব্যাগের। ঠিক আছে, এটা কিন্তু আমি একটু আগে লিখলাম, তাহলে আমরা একটু অন্যটা লিখি, একটু কমন একটা আরেকটা নেই যেটা বইতে পারছিল, পিভিসি পাইপ। পিভিসি পাইপ দেখো, এটা ফুল মিনিং কিন্তু কি, পলিভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, আচ্ছা। তো পিভিসি পাইপ আসলে এটা কিভাবে ক্রিয়েট করা হয় বা তৈরি করা হয়? ইথাইন থেকে তৈরি করা হয়। ফর এক্সাম্পল আমরা এখানে নিতেছি HC, মানে ইথাইন নিতেছি আমরা, ট্রিপল বন্ড সি। দেখো আমরা কিন্তু এটা পড়তেছি, এটা কিন্তু রুয়েটার ছিল, রুয়েটে 1500 দেওয়ার ছিল এটা। ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ একটা রিটেন প্রশ্ন। তো ইথাইনকে যদি আমরা এখন কি করি, হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা যুক্ত করি, ঠিক আছে, যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করি, যুক্ত করি, তাহলে আমরা এখানে কি পাবো? CH2 ডাবল বন্ড CH CO। ঠিক আছে, মূলত এটার নামই হচ্ছে তোমার কি, ভিনাইল ক্লোরাইড। এটার নাম কি? ভিনাইল ক্লোরাইড। দেখা যাচ্ছে না মনে হয়, আমি আবার লিখি, দেখুন এটা হচ্ছে কি, CH2 ডাবল বন্ড CHCl। এটা হচ্ছে, এটার নামটা হচ্ছে কি, ভিনাইল ক্লোরাইড। আচ্ছা, আমি সংক্ষেপে লিখতেছি ভিসি দিয়ে। ভিসি মানে হচ্ছে কি, ভিনাইল ক্লোরাইড। আচ্ছা, এরপর তুমি হচ্ছে কি করবা, মানে মূলত বিক্রিয়া এখানে দুইটা, আমরা কি কি বানাইতেছি, আমরা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড মানে পিভিসি পাইপ বানাইতেছি, বা পিভিসি পাইপ যেভাবে আমরা বানাই সেটা আমরা এখন দেখতেছি বা করতেছি। দেখো বিক্রিয়াটা, তাহলে এটা শেষ, এটা হচ্ছে 1 নম্বর বিক্রিয়া। এরপর 2 নম্বর বিক্রিয়াটা হচ্ছে এই এই তোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইডকে এখন কি করবা, এখন অনেকগুলো ভিনাইল ক্লোরাইড যুক্ত করে তুমি এটাকে মানে পিভিসি বানাবে দিবা। এখন আছে ভিসি, এটাকে বানাবে এখন পিভিসি মানে পলি ভিনাইল ক্লোরাইড। তো কি বানাতে হবে, এটা এন সংখ্যক, আমাদের এন সংখ্যক কি নিতে হবে, ভিনাইল ক্লোরাইড নিতে হবে। এন এর মানটা 600 700 বা হচ্ছে 1000 হতে পারে, এটা হচ্ছে ভিত্তি করে যে কতটুকু আমরা সেখানে দ্রব্য ইউজ করবো সেটার উপর। তাহলে এখানে কি দিতে পারবো, CH2 ডাবল বন্ড CHCl। ঠিক আছে, এবং তুমি এখানে প্রভাবক হিসেবে যুক্ত করতে পারো, কিছু দেওয়ার দরকার না, এখানে জাস্ট হিটের একটা চিহ্ন দিও, তাপ, উচ্চ তাপ, উচ্চ তাপ। আর আমরা কি করতেছি, এটাকে আমরা করতেছি পলিমার করণ, এটা লিখে দিলে হবে, পলিমার করণ। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পাবো, এখানে পাবো হচ্ছে CH2 CH, এবার হচ্ছে Cl। ঠিক আছে, আর এটা হচ্ছে দিয়ে দিবা এন সংখ্যক, এন সংখ্যক। তাহলে এটার নামই কি, পিভিসি যে হয়ে গেল। তাহলে পলি ভিনাইল ক্লোরাইড, এভাবে কি আমরা পলিভিনাইল ক্লোরাইড উৎপন্ন করি। আচ্ছা, এখানে সিকিউ দেখালাম, এগুলো হচ্ছে সিকিউর জন্য, এগুলো হচ্ছে সিকিউর জন্য। আর এমসিকিউর জন্য কি মাথায় রাখতে হবে ভাইয়া, এমসিকিউর জন্য মনে রাখতে হবে যে এই পিভিসির সংকেতটা কি, পিভিসির সংকেতটা কি, এই যেটা হচ্ছে পিভিসির সংকেত, CH2, তারপর CH, উপরে Cl, এবং নিচে হচ্ছে এন সংখ্যক, এটা হচ্ছে কি, পলিভিনাইল ক্লোরাইডের সংকেত বা সাধারণ সংকেত বলতে পারো। আচ্ছা, এরপর দেখো, এরপর আমরা একটা এমসিকিউ করবো, যেটা হচ্ছে ঢাবিতে আসছিল, পিভিসি পলিমারের পুনরাবৃত্তি করবো। সো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সবাই হচ্ছে কমেন্ট বক্সে আনসার দিয়ে দাও যে এটা আনসারটা কি হবে। সবাইকে 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের মধ্যে সবাই আনসার দিয়ে দাও যে এটা কি হবে আর কি আনসারটা।
দেখুন উপরে বিক্রি কিন্তু পড়ে আসছে এটা, যারা পারছো তাদেরকে ধন্যবাদ, আর হচ্ছে যারা পারো না তারা দেখো, আমরা কিন্তু একটু আগে পড়ে আসছি এটা, এই নিচে দেখো, এই দেখছো এটা, এটা হচ্ছে পুনরাবৃত্তি, মানে বারবার এটা আসবে, CH2 CHCl CH2 CHCl এভাবে আসবে। সো আমাদের আনসারটা কি হবে, CH2 CHCl। CH2 আমি সরি এটা বড় হাতে লিখে ফেলছি, এখানে ছোট হাতে হবে CL এভাবে হবে আর কি, ঠিক আছে সবাই বুঝুন একটু, তাহলে কি হবে CH2 CHCl, দ্যাট মিনস 2 নম্বরটা আনসার, ঠিক আছে। আচ্ছা দেখো, আশা করি সবাই বুঝতে পারছো। এরপর দেখো, এরপরের প্রশ্নটা, নিচের কোনটি টেফলনের মনোমার। দেখো টেফলন সম্পর্কে আমরা আলোচনা করি নাই যদিও, তাহলে দেখো আমরা টেফলন সম্পর্কে একটু আলোচনা করে নিই। টেফলন দেখো এই পাশে সাদা একটা পেয়ে যায়, এরপর দেখো টেফলনটা, অনেকে আমরা টেফলনের সাথে পরিচিত আছি, বাট হচ্ছে এটার নাম জানি না যেটার নাম টেফলন, ঠিক আছে। দেখো আমরা যে রান্নার ফ্রাই প্যান আছে না, রান্নার যে ফ্রাই প্যানটা, এটাতে তোমার একটা মেডিকেল প্রশ্ন আসছিল, ঠিক আছে, যে হচ্ছে তোমার রান্নার ফ্রাই প্যানের নিচের কোনটি ইউজ করা হয়, ঠিক আছে। সো দেখো আমরা যে রান্না করি বা হচ্ছে যারা রান্না করো তারা অবশ্যই দেখতে পাবা যে রান্না করার ফ্রাই প্যান, ঠিক আছে, সেখানে আমরা তোমার হচ্ছে একটা আবরণ ইউজ করি ফ্রাই প্যানে একটা আবরণ আমরা ইউজ করি না, যদিও যারা বানায় তারা হচ্ছে ইউজ করে, একটা আবরণ ইউজ করি, আবরণ, ঠিক আছে। সেই আবরণটা কিভাবে দেওয়া হয় সেই বিক্রিয়াটা আমাদের শেখা দরকার, ঠিক আছে। সো দেখো আমরা কিভাবে কি করবো এখন, মূলত এটাকে ডাইক্লোরোমিথেন, হ্যাঁ এটার নাম হচ্ছে কি, মানে রান্নার ফ্রাই প্যান বলতে বোঝাইছে যে রান্না করার ফ্রাই প্যানের যে আমরা রান্না করার জন্য যে ইগুলো ইউজ করি, হ্যাঁ কেটিংগুলো ইউজ করি, সেটার বাইরের যে আবরণটা সেটা হচ্ছে কি ফ্রাই প্যান। আর সেটা কিভাবে ট্রিট করা হয়, প্রথমে নিতে হবে কি ডাইফ্লোরো, সংকেতটা হচ্ছে কি সি, আমি সংকেতটা লিখি তারপর তোমাকে বলছি, CaClF2, এটা হচ্ছে দেখো দুইটা আছে, সো এটার নামটা হবে ডাইফ্লোরো, ডাইক্লোরো, ডাইক্লোরো এবং কি সরি ক্লোরো ডাইফ্লোরো, সরি ক্লোরো কিন্তু একটা এখানে, তাহলে এটার রোশনটা কেমন হবে, ক্লোরো ডাইফ্লোরো মিথেন, ঠিক আছে। যখন এর সাথে আমরা হাইড্রোক্লোরিক যুক্ত করব, যখন হাইড্রোক্লোরিক যুক্ত করব তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে টেফলন, ঠিক আছে। এটা আর কিছু না, জাস্ট একটা বিক্রিয়া, ঠিক আছে, একটা বিক্রিয়া দিয়ে এটা কি সংজ্ঞায়িত করা যায়, ঠিক আছে। আর এটা কিন্তু আসলে যা আসবে সেটা আসবে মনোমার, ঠিক আছে, মনোমার আসবে। এটা সংকেতটা কি, সংকেতটা হচ্ছে CF2 ডাবল বন্ড CF2, এটা হচ্ছে মনোমার। যখন তুমি এই মনোমার গুলা অনেকগুলো একত্র করবে, আমি মনে করি যে এখানে n সংখ্যক আমরা কিনে একত্র করতেছি, তাহলে কি CF2 এবং আরেকটা CF2, এটা কিন্তু টেফলনের সংকেত, ঠিক আছে। তো যখন এটাকে কি করে পলিমারকরণ করবা, তখন কি উৎপন্ন হবে, এখানে জাস্ট ডাবল বন্ডটা ভেঙে দিবা, ভেঙে লিখলেই ডিফাইন করা হয়ে যাবে F2CF2, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের টেফলনের সংকেত, টেফলন, ঠিক আছে। জাস্ট আবরণটা, রান্নার প্যানের উপর আবরণ, এটা হচ্ছে আবরণ। আর এটাকে এই নিয়মটাকে মানে পুরো প্রসেসিং করাকে বলা হয় কোটিং বলা হয়, ঠিক আছে, কোটিং বলে আখ্যায়িত করে এটাকে। যদি কোটিং বলা থাকে কোথাও তাহলে বুঝবা যে এটা টেফলন দ্বারা আবরণ আর কি, টেফলন দ্বারা কি করা হয়েছে সেই যন্ত্রটাকে উপরে আবরণ দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো, তাহলে এখানে আনসারটা কোনটা হবে, যে কোনটি টেফলনের মনোমার, এখানে কিন্তু পলিমার আসেনি, আর পলিমার এখানে অপশনে একটাও নেই, সো ইজি করছো তোমাদের জন্য, এটা কিন্তু ডিউতে আসছিল, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় আসছিল। তাহলে আনসারটা কি হবে, সবাই দিয়ে ফেলো। দেখো আমি কিন্তু একটু আগে বলতেছি এখানে তোমাদের, এই যে এখানে বলতেছে মনোমার হচ্ছে এটা, এটা হচ্ছে কি মনোমার, আর পলিমার হচ্ছে নিচেরটা, ঠিক আছে। কোনটা হবে CF2 ডাবল বন্ড CF2, বা এটাকে যদি আমি এখন এক বন্ধন দিয়ে লিখি তাহলে এটা হবে, আমার দ্বিবন্ধনকে ভেঙে ভেঙে এই পাশে একটা দিলাম, এই পাশে একটা দিলাম,
সো কোনটা হবে CH2 ডাবল বন্ড CH2, তাহলে এটা অ্যান্সার। আর এটা না, এটা না, সরি, এটা তো অন্যটা, ঠিক আছে, আমি অন্যটা দেখাচ্ছি, যে নিচেরটা হবে আর কি, এই যে, তাহলে কোনটা হবে এটা CH2 এটা হবে আনসার। আর এইচ না, এটা হচ্ছে এফ, বারবার হচ্ছে মিষ্টি হয় কেন হয়, কোনটা হবে তাহলে CF2 এটা, ঠিক আছে, এটা তাহলে আনসার হবে। আচ্ছা, এরপর দেখো আরেকটা প্রশ্ন আছে, এই যে এটাও কিন্তু মেডিকেল প্রশ্ন আসছে, দেখো তুমি দেখতে পাচ্ছ এটা বিগত মেডিকেল আসছিল, যে রান্নার ফ্রাই প্যানে নিচের কোনটির কোটিং দেওয়া হয়, যে কোটিং দেওয়া মানে কি পুরোটা প্রসেসিং করা হয়, যে তোমার ওই একটু আগে যে তোমাদের বিক্রিয়াটা দেখালাম, ঠিক ওই পুরো যে প্রসেসিং বলা হয় কি কোটিং, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আনসারটা কি হবে, টেফলন হবে, ঠিক আছে। আচ্ছা, এটা মানে কি আবরণ রান্নার ফ্রাই প্যানে। এরপর দেখো এরপরের আমাদের টপিক হচ্ছে সিগমা এবং পাই বন্ধন। এটা নিয়ে আমি কিন্তু আগে অনেক ভিডিও ক্রিয়েট করছি, তোমরা দেখতে পারো চাইলে, আর সেগুলো আজকে রিপিট করা হবে জাস্ট, আর কিছু এমসিকিউ দেখানো হবে। দেখো, যদি আমরা একটা বিক্রিয়া লিখি, সরি, যে কোনো একটা যোগাযোগ লিখি, ধরো হচ্ছে অ্যালকেন লিখতেছি, অ্যালকেন লিখতেছি এখানে, তাহলে কি হবে CH3, ধর একটা CH3 লিখুন, এটা কি, এটা নামটা হচ্ছে কি ইথেন, ঠিক আছে, ইথেন। আর এখানে লিখলাম আমরা যে H2C ডাবল বন্ড CH2, এটা হচ্ছে কি ইথেন। আর একটা হচ্ছে ইথাইন, সেটা কি HC ট্রিপল বন্ড CH। দেখো, এই এক বন্ধনের ক্ষেত্রে মোট কথা যে কোনো যোগ লেখো না কেন তুমি, সেখানে কিন্তু সিগমা বন্ধন থাকবেই, এটা সিগমা বন্ধন, ঠিক আছে। আর ডাবল থাকলে, মানে দুইটা থাকলে, একটা হবে সিগমা, আর একটা হবে পাই বন্ধন। মোট কথা সিগমা থাকবেই, একটা হচ্ছে সিগমা, আর সিগমা সবসময় একটা থাকবে, একাধিক থাকবে না। আর বাকি যে দুইটা আছে এগুলো হচ্ছে পাই। তার মানে আমরা দেখতে পেলাম ইথাইনে পাই বন্ধন থাকে দুইটা পাই বন্ধন, আর একটা হচ্ছে সিগমা বন্ধন, ঠিক আছে। আর ইথিনের ক্ষেত্রে একটা হচ্ছে পাই, একটা হচ্ছে সিগমা, আর ইথিনের ক্ষেত্রে শুধু একটা থাকবে, এর জন্য এর নামটা হচ্ছে সিগমা বন্ধন, ঠিক আছে। আমরা সংজ্ঞা সহকারে একটু পড়ি, দেখো সিগমা বন্ধন হচ্ছে যে অরবিটাল গুলা, যেমন আমরা অরবিটাল গুলো বলতে কি বুঝি, S, P, D, F, তাই না। তো এইগুলা যদি কি থাকে, একই সরলরেখায় থাকে, ঠিক আছে, একই সরলরেখা থাকে। ধরলাম আমি, ধরো হচ্ছে এখানে কার্বন লিখলাম একটা, এখানে কার্বন লিখলাম একটা, ঠিক আছে। তো একই সরলরেখা যদি থাকে, একই সরলরেখা বলতে এই যেটা, এটা কিন্তু কি বোঝায়, একই সরলরেখা, ঠিক আছে। যদি অরবিটাল গুলা একই সরলরেখায় থাকে, তাহলে সেটা হচ্ছে কি সিগমা বন্ধন। আর যদি পাশাপাশি থাকে, ধরো হচ্ছে যেরকম এরকম দিলাম আর এরকম দিলাম, তাহলে এটা কি হবে, পাই বন্ধন, ঠিক আছে, একদম ইজি। জাস্ট মাথা রাখবো হচ্ছে যেটা পাশাপাশি থাকে, সেটাকে মনে রাখবা পদে হচ্ছে পাই বন্ধন, পাই ফর পাশাপাশি, ঠিক আছে। আচ্ছা, তাহলে সিগমার পাই বন্ধনটা আমরা এখন নির্ণয় করে দেখবো, আশা করি সংজ্ঞাটা সবার ক্লিয়ার। আচ্ছা, দেখো তো এখান থেকে প্রশ্ন আসে যে একটা বিক্রিয়া দিয়ে দেয়, তারপর তোমাকে প্রশ্ন করবে সেখান থেকে যে এই বিক্রিয়াটাতে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা কত, ঠিক আছে। তো দেখো, তার আগে আমরা কিছু টেকনিক শিখে নিই, যেগুলো নির্ণয় করার টেকনিকগুলো কি। যদি অ্যারোমেটিক যখন না থাকে, ঠিক আছে, উইদাউট অ্যারোমেটিক মানে বেনজিন ছাড়া যেগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা সিগমা এবং পাই বন্ধন কিভাবে বের করব। সেই ক্ষেত্রে সিগমা সংখ্যা হবে, সবাইকে খাতা লিখে রাখো, সিগমা সংখ্যা হবে মোট পরমাণু সংখ্যা থেকে 1 বিয়োগ করবা, ঠিক আছে। মোট পরমাণু সংখ্যা থেকে 1 বিয়োগ করবা, মোট পরমাণু সংখ্যা থেকে জাস্ট 1 বিয়োগ। ফর এক্সাম্পল, যদি আমি এখানে লিখি ইথেন লিখি, যেমন C2H6 ইথেন লিখলাম, যদি বলি ইথেনে তোমার হচ্ছে সিগমা বন্ধন, মানে সিগমা সংখ্যা কত, সিগমা বন্ধন কয়টা, তাহলে কিভাবে বের করবা, মোট পরমাণু এখানে কয়টা আছে দেখো, একদম ইজি। এখানে আছে 2টা আর এখানে 6টা, তাহলে 6 আর 2 8টা,
8টা থেকে যদি একটা বিয়োগ করো তাহলে একটা বিয়োগ করো তাহলে কি থাকবে, 7টা থাকবে। ঠিক আছে, তাহলে 7 হচ্ছে এখানে তোমার সিগমা বন্ধনের সংখ্যা। ঠিক আছে, আচ্ছা আর বাকি যে থাকবে সেটা কি, আচ্ছা সেটা তো নাই, ইথেন তো পাই বন্ধন নাই। ঠিক আছে, যারা হচ্ছে একক বন্ধনে আবদ্ধ, এটা মাথায় রাখবা, যারা এক বন্ধনে শুধু যাদের আছে তাদের কিন্তু পাই বন্ধনটা নাই। ঠিক আছে, এটা মাথায় রেখো। আচ্ছা এরপর দেখো, এটা কিন্তু কিসের ক্ষেত্রে, ইথেনের ক্ষেত্রে, ইথেন। আর যারা হচ্ছে শর্ট টেকনিক পছন্দ করো না তাদের ক্ষেত্রে দেখো একটু বিস্তারিত, এটা কি C2H6, ধরো ভেঙে লিখি তাহলে কি হয়, 2টা C আর এইচ হচ্ছে কয়টা, 1 2 3 1 2 3। এখন দেখো কয়টা আছে, একটা সিগমা বন্ধন, 1 2 3 4 5 6 7, তাহলে 7টা কি সিগমা বন্ধন। ঠিক আছে, এবার আসি অ্যালকিনের ক্ষেত্রে, আমরা একটু আগে কিন্তু অ্যালকেন বললাম, এবার আসি অ্যালকিন। অ্যালকিনের ক্ষেত্রে দেখো সিগমা বন্ধন কিভাবে বের করে, সেম সেম আগেরটার মতো, সিগমা বন্ড ইজিক্যাল টু কি, টোটাল পরমাণু থেকে কি এক বিয়োগ শুধু। তাহলে কি হয় দেখো, যদি আমরা এখানে একটা অ্যালকিন হিসেবে কি নেই, তোরা ইথিন নেই, C2H4 এটা নেই, এটা মানে হচ্ছে তোমরা সবাই উপরে দেখে নাও C ডাবল বন্ড C, আর এখানে একটা H2, এখানে H2। এটার ক্ষেত্রে কি হবে তাহলে, টোটাল পরমাণু আছে কয়টা, টোটাল পরমাণু আছে 6টা, তাহলে যদি একটা বিয়োগ করে দিই থাকে 5টা, তাহলে 5টা হচ্ছে কি আমাদের সিগমা বন্ধন সমান সিগমা, আর একটা কি রইলো, আর একটা কিন্তু পাই বন্ধন। যাই হোক, তো এখন এইটা আমরা যদি বিশ্লেষণ করি একটু তাহলে দেখো যে ঠিক আছে, কিন্তু দেখি আমরা C ডাবল বন্ড C, আর এখানে H, এখানেও H, তাহলে দেখো এখন, আচ্ছা সিঙ্গেল গুলো অল টাইম সিগমা বন্ধন, 1 2 3 4 5টা, আচ্ছা 5টা কি এখানে, 5টা হচ্ছে সিগমা বন্ধন, আর এই যে একটা বাকি রইলো এই একটা হচ্ছে পাই বন্ধন। ঠিক আছে, ওই যে আমরা পড়ছি না যে ডাবল বন্ড মানে কি, একটা সিগমা আর একটা হচ্ছে কি উপরটা পাই। ঠিক আছে, তো সবার এই বিষয়টা ক্লিয়ার। আচ্ছা এরপর দেখো আমরা বেনজিন ছাড়া এখানে অ্যালকাইন রয়েছে একটা, অ্যালকাইনটা দেখো সেম প্রসেস। অ্যালকাইন বলতে যদি আমরা এখানে কি নেই, ইথাইন নেই, মানে C2H2 সেম, টোটাল পরমাণু আছে 4টা, তাহলে এক বিয়োগ করলাম ওটা থাকবে 3টা, এই 3টা হচ্ছে কি সিগমা বন্ধন। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো, এখন যদি অ্যারোমেটিক বলি, মানে বেনজিন বলে এগুলো, ঠিক আছে বেনজিন বলে এগুলো যদি এখন আমরা নিয়ে আলোচনা করি তাহলে এটা কিভাবে হবে। দেখো আমরা কিন্তু একটু আগে যে টেকনিকটা শিখছি যে টোটাল পরমাণু থেকে এক বিয়োগ করছি, তাই না, এখন জাস্ট একটা বিয়োগ করবা না, জাস্ট টোটাল পরমাণুর সংখ্যা হচ্ছে এখানে সিগমা বন্ধনের সংখ্যা। ঠিক আছে, এখানে সিগমা বন্ধনের সংখ্যা মানে কি টোটাল পরমাণু। দেখো আমি উদাহরণ হিসেবে এখানে নিতে পারি, তোরা বেনজিন নিলাম, এটা নিলাম, এটার সংকেতটা কি ছিল C6 এবং H6, তাই না, এখানে টোটাল পরমাণু কয়টা আছে, এখানে টোটাল পরমাণু আছে 12টা, সুতরাং সিগমা বন্ধন হবে কয়টা, 12টা। এটা একদম ইজি। আর এগুলো কিন্তু দেখবা যে বিভিন্ন পরীক্ষা আসছে, এইচএসসিতে এগুলো বেশি এখন আসছে, দেখো ইদানিং এই তোমার হচ্ছে সিগমা এবং পাই বন্ধন থেকে বেশি প্রশ্ন আসতেছে, বিশেষ করে এমসিকিউ। ঠিক আছে, আচ্ছা এখন দেখো যদি আমরা টোলোইন ধরি, আগে ধরলাম টোলোইন CH3, আচ্ছা আমি ডিরেক্টলি লিখতেছি একদম C7H8, এটা হচ্ছে কি টোলোইনের সংকেত। ঠিক আছে, তো এইটাতে আমরা যদি সিগমা বন্ধন বের করি তাহলে কিভাবে হবে, টোটাল পরমাণু মানে 8 7 15, এটা হচ্ছে কি সিগমা বন্ধন সংখ্যা। ঠিক আছে, একদম ইজি এগুলো, তো আশা করি এগুলো দেখাতে হবে না সবাইকে। এখন জাস্ট আমরা এমসিকিউ সলভ করে দিই। প্রথম কি আছে এখানে দেখো, এই যেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে, দেখছো, আচ্ছা কালারটা চেঞ্জ করে নিই একটু, ওকে। তাহলে দেখো এখানে বলছে যে CH2COSO যৌগটিতে যথাক্রমে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা বের করতে বলছে। দেখো এখন যদি এই বিক্রিয়াটাকে আমরা মানে যৌগটাকে তো সাজে লিখি একটু, তাহলে দেখো কি আসে। দেখো যদি আমি এটাকে সাজে লিখি একটু তাহলে কি হয়, CH2, আচ্ছা তোমাদেরকে শর্ট টেকনিক দিয়ে আমি সলভ করে দিই, CH2 ডাবল বন্ড CH, আর বন্ডগুলো অনেক শুদ্ধ করে দিতে হবে, একটু ভুল করলে কিন্তু তোমাদের সংখ্যা নির্ণয় করতে ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে CH2 আছে, এরপর কি CHO,
এখন CHO, এখানে কিন্তু একটা কথা আছে যে কার্বন অক্সিজেনকে ধরতে হলে কিন্তু দুইটা হাত লাগে। সো আমরা দিতে পারি এখানে ওটা আলাদা করে দিতে পারি এবং এইচটা আলাদা দিব। এই যে এখন ঠিক আছে। দেখো এখন দেখো যে এখানে টোটাল পরমাণু কয়টা আছে, যেহেতু এটা অ্যারোমেটিক না, আমরা শর্টকাট করছি কি যে অ্যারোমেটিক না হলে সিগমা বন্ধন বের করার ওইটা হচ্ছে যে টোটাল পরমাণু থেকে জাস্ট ওয়ানটা আমরা বিয়োগ করে দেব। তো টোটাল পরমাণু কয়টা আছে এখানে, একটা। টোটাল পরমাণু আছে কয়টা এখানে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা অ্যান্ড 10টা আর 11টা। তার মানে 11টা হচ্ছে টোটাল পরমাণু থেকে যদি আমি এক বিয়োগ করি তাহলে কি থাকে এখানে 10 থাকে। তো 10 হচ্ছে সিগমা বন্ধন শেষ। তার মানে আমাদের অপশন 1 হবে না, অপশন 2 হবে না, ঠিক আছে, অপশন 3 অথবা 4 হবে। এখন আসি এই যে অনেকে কিন্তু এটাকে প্যাচ লাগিয়ে দেবে, এতটুকু সবাই কি বুঝতে পারবে বা বের করতে পারবে, কিন্তু এই যে 1 আর 2 এটা হচ্ছে তোমার কনফিউজ একদম, মানে তোমার ভুল করার জন্য এটা পথ কেট বুদ্ধি চলে। তাহলে এখন আমাদের কি করতে হবে, এখানে দেখতে হবে যে ডাবল বন্ড কোথায় কোথায় আছে। দেখো এখানে একটা ডাবল বন্ড আছে, এখানে একটা ডাবল বন্ড আছে। আমরা জানি ডাবল বন্ড থাকলে সেখানে একটা সিগমা থাকে, উপরটা পাই আর নিচেটা হচ্ছে সিগমা। তাহলে দেখো এখানে একটা পাই আছে, আবার কি এখানে একটা পাই আছে, সো দুইটা পাই বন্ধন, ঠিক আছে। তাহলে কোনটা আনসার হবে, এই 4 নাম্বারটা আনসার হবে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো এই যে ফেনল, এটা সম্পূর্ণভাবে ওঠানো হয়নি যদিও, তো আমি সলভ করে দিচ্ছি। দেখো ফেনল ওরা বলছে কি, ফেনল সংকেত আগে তোমাদের সবাই শিখতে হবে যে ফেনল সংকেত হচ্ছে কি, এখানে একটা দিবা, বেঞ্জিন দিবা এবং উপরে কি একটা হাইড্রোক্সি গ্রুপ দিবা, এটা হচ্ছে কি ফেনল। এখন বলছে এখানে পাই ইলেকট্রন কতটি, এখানে কিন্তু সিগমা বলে নাই, কি বলছে এখানে পাই বলছে। তাহলে দেখো আমরা জানি এখানে একটা ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড আছে, এখানে একটা ডাবল বন্ড আছে, তাই না। তাহলে দেখো এখানে কি, এখানে একটা পাই বন্ধন, এখানে একটা পাই বন্ধন, এখানে পাই বন্ধন, ঠিক আছে। আচ্ছা আর আমরা জানি যে একটা পাই বন্ধনে দুইটা পাই ইলেকট্রন থাকে, তাহলে এখানে কি 6টা পাই ইলেকট্রন হবে, ঠিক আছে। ওকে এরপর দেখো পাই বন্ধন আর পাই ইলেকট্রন কিন্তু সেম না, ডাবল, ঠিক আছে। এখন দেখো যৌগযৌগের সংকরণ, সংকরণে কিন্তু আলাদা একটা অধ্যায় আছে, বাট তোমাদের যৌগযৌগের সংকরণ থেকে পড়তে হবে যে অ্যালকিন, অ্যালকেন এবং কি অ্যালকাইন, এদের সংকরণ কিরকম এগুলো পড়লে হবে। দেখো আমি অ্যালকেন নিয়ে আলোচনা করি। অ্যালকেন, এই অ্যালকেনে কিন্তু কি এক বন্ধন, বন্ড কয়টা, একটা, ঠিক আছে। আর এর সংকরণটা হবে কি sp3, সংকরণে আলাদা একটা অধ্যায় আছে, সেই অধ্যায়ে আরো বিস্তারিত আলোচনা করা হবে। জাস্ট এখানে মাথায় রাখো যে কোনটা কি ধরনের সংকরণ। sp3 হচ্ছে কি অ্যালকেন, আর অ্যালকিন যেটা অ্যালকিন সেটা হচ্ছে sp2, ঠিক আছে। আর অ্যালকাইন হচ্ছে তোমার কি শুধু sp, এখানে কিন্তু ডাবল বন্ড, এখানে হচ্ছে ট্রিপল বন্ড, sp3 sp। আচ্ছা আর এখানে sp3 মানে হচ্ছে কি, sp3 মানে হচ্ছে চতুস্থলকীয়, চতুস্থলকীয়, ঠিক আছে। আর এটা যদি আমি চিত্রাঙ্কন করতে যাই তাহলে ঠিক এরকম ভাবে অঙ্কন করা যায়। এটাকে কি হবে যে চতুস্থলকীয় মানে হচ্ছে সি থাকবে মাঝখানে, উপরে একটা এইচ থাকবে এবং 3 কোণে 3টা এইচ, 1 2 3 হবে আর কি, এইচ এইচ এইচ, এটা হচ্ছে কি চতুস্থলকীয়। আর একটা আছে তোমার এই অ্যালকিনটা, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তো এটা কি, এটা হচ্ছে সমতুল্য ত্রিকোণাকার, এটা কি সমতলীয় ত্রিকোণাকার, ত্রিকোণাকার। এবার আসি অ্যালকাইন, sp সংকরণ, এই sp-টা কি সরলরৈখিক, একদম সোজা, এটা হচ্ছে সরলরৈখিক, সরলরৈখিক, ঠিক আছে। আচ্ছা আর এখানে কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যে সেটা হলো আমি এখানে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো দূরত্বগুলো, ঠিক আছে। এই যে আমরা যে অ্যালকেন পড়ছি না এখানে, অ্যালকেন, এই অ্যালকেনের ক্ষেত্রে কার্বন থেকে কার্বন এটা দূরত্ব, এই দূরত্বগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা কার্বন থেকে একটা কার্বন দূরত্ব হচ্ছে বা দৈর্ঘ্য হচ্ছে 0.154 ন্যানোমিটার। আবার অ্যালকিনের ক্ষেত্রে, অ্যালকিন এই কার্বন যতই বন্ধন বাড়বে ততই কি আকর্ষণ বাড়বে, আর আকর্ষণ বাড়লে অবশ্যই কি হবে দূরত্বগুলো কমে আসবে, ঠিক আছে, এটা মাথায় রাখবা। তাহলে এখানে কি হয় 0.134, দেখো আগেরটার সাথে কিন্তু নিচেটা কম, কারণ বন্ধন বাড়ছে, বন্ধন যত বাড়বে কি তত
দৈর্ঘ্য বা হচ্ছে দূরত্ব কম থাকবে, ঠিক আছে। সেই দেখো ইথাইন মানে অ্যালকাইন, অ্যালকাইনের ক্ষেত্রে সি ট্রিপল বন্ড সি, আর এর দূরত্ব কত হবে 0. আরো কম আর কি, ঠিক আছে 1 দেখছো অ্যালকিন যা ছিল তার থেকে কম কিন্তু অ্যালকিনে, আবার তার থেকে কম হচ্ছে অ্যালকাইন 0.121 nanometer। এখন বাকিগুলো কি বেনজিন, বেনজিন বলে যে কার্বন কার্বন দৈর্ঘ্য আছে মানে দূরত্ব আছে কার্বন কার্বন বেনজিন বলের ক্ষেত্রে, তো সেটা একটু ব্যতিক্রম, সেটা মাথায় রাখবা 0.139। অ্যালকিনের ক্ষেত্রে ছিল নর্মাল অ্যালকিনের ক্ষেত্রে ছিল মানে উইদাউট অ্যারোমেটিক, সেখানে ছিল 0.134। আর যেটা হচ্ছে অ্যারোমেটিক মানে বেনজিন বলে আর কি, সেখানে কার্বন কার্বন দূরত্ব হচ্ছে 139, জাস্ট একটা ডিজিট চেঞ্জ, সেটা হচ্ছে এখানে 4 ছিল এখানে কি 9 হয়ে গেছে, এটা মাথায় রাখবে একটু, ঠিক আছে। বা এটাকে যদি অ্যাংস্ট্রম হিসেবে আসে, এককে আসে, তাহলে কি হবে এটা 1.39 অ্যাংস্ট্রম। এদের সম্পর্ক হচ্ছে জাস্ট কি 10/10, এই তো আর কিছু না, এটা মাথায় রাখবা, ঠিক আছে। ন্যানোমিটার ধরো হচ্ছে 1 ন্যানোমিটার সমান কি 10 অ্যাংস্ট্রম, এভাবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি সবার এ পর্যন্ত ক্লিয়ার। আর আমাদের আজকে যে টপিকের কথা ছিল পড়ানো সেগুলো সম্পূর্ণ কিন্তু পড়ানো শেষ। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, আর হচ্ছে তোমরা কাইন্ডলি একটু ক্লাসটা শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে। আজকে ক্লাসটা এই পর্যন্ত, থ্যাংক ইউ সবাইকে।